রিয়েল টাইমে সেবা পাবে, দুর্নীতিমুক্ত প্রতারণামুক্ত হবে সেবা ইত্যাদি যে অঙ্গীকারগুলো ছিল বা প্রত্যাশাগুলো ছিল, যেটা বিষয়ে বিভিন্ন চর্চার মধ্যে আছে। আমরা কিছু অগ্রগতি করিনি সেটা বলবো না, তুলনামূলকভাবে সেবা খাতটি কনভেনশনাল আর্থিক সেবা খাতের তুলনায় ইতিবাচক ভূমিকা পালন করছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং যেই সময় থেকে চালু হয়েছে তার মধ্যে একটা বিশাল প্রভাবশালী খাত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন যে 15 বছরের ঊর্ধ্বে যাদের ব্যাংক ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এমএফএসের অ্যাকাউন্ট আছে, তাদের হার 51%, প্রায় 52%। সেই জায়গায় শুধুমাত্র এমএফএসের সেবা অ্যাকাউন্টধারীদের সংখ্যা 47%, হুইচ ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট। এবং এখানে নারীদের অংশগ্রহণও বেড়েছে, নারীদের অন্তর্ভুক্তি যদিও এখনও পিছিয়ে আছে। অন্যদিক থেকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস সেটি সহজতর হয়েছে, ত্বরান্বিত হয়েছে, কনভিনিয়েন্ট বলতে যা বোঝায় সেটি হয়েছে। এবং ব্যবসা খাতে এবং ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যবসা খাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্রানজ্যাকশনের মানদণ্ডে। তো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি সেটা একটা এই খাতটা বাংলাদেশের কী বলে যেন কর্মসংস্থানের একটা বিশাল ক্ষেত্র, উল্লেখযোগ্য ক্ষেত্র, কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত। কিন্তু এই খাতটার যে বিকাশ ঘটেছে খুব স্পোরাডিক্যালি, অ্যাডহক ভিত্তিতে। আমরা যেটা দেখেছি প্রথম যে আমাদের পর্যবেক্ষণটা, সেটা হচ্ছে যে আরেকটু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের অন্যান্য সুবিধার পাশাপাশি রেমিটেন্স, যেটা আমাদের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম, সেখানেও কিন্তু এমএফএস গুরুত্বপূর্ণ রোল নিয়েছে। যদিও তার সিংহভাগ এখনও পর্যন্ত অবৈধ, সেটা সাম্প্রতিককালে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বৈধ প্রক্রিয়ায় কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে এমএফএসটা ব্যবহৃত হচ্ছে। যদি আমার হিসাব ভুল না হয়, যে বাংলাদেশে যে রেমিটেন্সের প্রবাহ বাৎসরিক, তার কমপক্ষে 5% মতো বৈধ প্রক্রিয়ায় এমএফএসের মাধ্যমে আসে। অবৈধ প্রক্রিয়া কতটুকু আছে সেটার সঙ্গে বিভিন্ন তথ্য আছে, খুব বলবো যে নির্ভরযোগ্য না হলেও বিভিন্ন প্রাক্কলন আছে, সেটা আপনারা দেখছেন। সিআইডির একটা তথ্য আছে, কিন্তু বৈধভাবেও যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করতে পারে, সেটি এই খাতের জন্য আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। এটা সরকার এবং অংশীজনের আরও গুরুত্বপূর্ণ অ্যাটেনশন, মনোযোগের যে দরকার, সেটি বলা বাহুল্য। এটি বলার পরে আমরা যেটা বলবো, যেটি বলতে চেয়েছিলাম, যে খাতটি যে বিকশিত হলো সেটি আসলে খুব আমাদের স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগত চিন্তাভাবনা থেকে শুরু করে আইনগত কাঠামো তৈরির উপর ভিত্তি করে একটা সমন্বিত নীতিমালার উপর নির্ভরশীল হয়ে খাতটি বিকশিত হয় নাই। যার ফলে যেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক আর যেভাবেই হোক, এই খাতটিকে আবার বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত এবং তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে, প্রাতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আবার যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। তো এই প্রক্রিয়াটাকে মূলত ফ্যাসিলিটেট করেছে নীতি কাঠামোর ঘাটতি এবং রাজনৈতিক প্রভাব। এবং সেই কারণে এটি যতটুকু বিকশিত হওয়ার সম্ভাবনা ছিল হয়নি। যদিও আমি বলবো যে নীতি কাঠামো দখল হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে নগদকে সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে, তা সত্ত্বেও পুরো মার্কেট ক্যাপচারটা কিন্তু নগদের হাতে যায়নি এখনও। যেটা হয়েছে মূলত আপনারা দেখছেন যে বিকাশের হাতে মূলত মার্কেটের সবচেয়ে ডমিনেটিং ফোর্স হিসেবে বিকাশ এখন আছে। সেখানেও বিভিন্ন ধরনের আমরা ঘাটতি দেখতে পেয়েছি, যেগুলো আপনারা লক্ষ্য করেছেন। এবং এইটির ফলে যেটা হয়েছে, যে আমরা যে অন্তর্ভুক্তির কথা বলছি, যে লক্ষ্যে মূলত এই সেবাটা চালু হয়েছে এবং প্রতিষ্ঠিত যে বিকশিত হয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে, কিন্তু অন্তর্ভুক্তির বাস্তব সুফল যারা বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী যাদের পাওয়ার কথা, সেটা কিন্তু তারা পায়নি। কারণ কিন্তু আমরা আবার যে চিত্রটা দেখিয়েছি, এই সবের কারণে এই নীতি কাঠামো ঘাটতি
এবং কী বলে যে সেবা মূল্য মোটামুটিভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী সবাই, কিন্তু এর প্রভাবটা প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী এবং অন্যান্য যারা সুবিধাবঞ্চিত আছেন যাদের জন্য, যাদেরকে লক্ষ্য করে খাতটি বিকশিত, তাদের উপরই বোঝাটা তাদের উপরেই পড়ছে এবং তারা অনেক বেশি মূল্য দিতে হচ্ছে তাদেরকে। যেটা একটি আপনারা পরিসংখ্যান দেখেছেন যে 2024-এ নগদ উত্তোলনের যে সেবা মূল্য মানে যেটা ব্যাংক সার্বিকভাবে 5.5 লাখ কোটি টাকার যেটা হয়েছে, তার জন্য আমাদের এই 4,400 কোটি টাকা থেকে 10,197 কোটি টাকা দিতে হয়েছে যারা MFS সার্ভিসটা ব্যবহার করেছে। এবং অথচ ব্যাংকের ক্ষেত্রে সেটি হওয়ার কথা ছিল 639 কোটি টাকা। অর্থাৎ সেবা মূল্য কি বিশালভাবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং যারা MFS সেবা গ্রহীতা, এবং সেইটা যে কীভাবে কী প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার। এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখেছেন সেবা মূল্যের ক্ষেত্রে, শুধু যে ব্যাংকিং খাতের তুলনায় MFS সেবা মূল্য বেশি দিতে হচ্ছে সেটাই নয়, আন্তর্জাতিকভাবে তুলনামূলকভাবে আমরা যে চিত্রটা তুলে ধরেছি সেখানে কিন্তু আরও অনেক বেশি নেতিবাচক আমাদের অবস্থান দেখানো হয়েছে। কাজে এই বিষয়টির উপরে বিশেষভাবে আমরা গুরুত্ব আরোপ করতে চাই। পাশাপাশি যেটা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন, আপনারাও নিজেরাও প্রচার প্রকাশ করেছেন, অর্থ পাচার, অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেটা হয়েছে, এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে MFS ব্যবহৃত হচ্ছে, যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি, এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরও বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। এবং এটি যে সম্ভব, নিয়ন্ত্রণ করা যে সম্ভব সেটা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে কর্তৃত্ববাদের পতনের পর এই 2025-এর যেই আমাদের রেমিটেন্স সেটা যে একটা রেকর্ড মাত্রায় গেছে, তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে আমার যে যেটা MFS-এর মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় যে অর্থ পাচার হয় সেটি নিয়ন্ত্রিত হওয়ার কারণে। যদিও এটার মধ্যে পলিসি অ্যাপ্লিকেশনস মানে আমাদের সুনির্দিষ্ট মানে নীতিমালার কারণে সেটা হয়েছে সেটা নয়, যে শক্তিগুলো MFS-কে ব্যবহার করে অর্থ পাচার করেছে তারা পতিত হওয়ার কারণে সেটা হয়েছে। এটি আমরা সৌভাগ্যভাবে সেটা সুখজনকভাবে পেয়েছি, এই সুফলটা পেয়েছি। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর ভিত্তি করে আমরা মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের উচিত হবে যে এই শিক্ষাটা গ্রহণ করে এটাকে কীভাবে স্থায়িত্ব দেওয়া যায় এবং পুরো খাতকে ঢেলে সাজানো, বিশেষ করে সুনির্দিষ্ট নীতিমালা, পূর্ণাঙ্গ নীতিমালা, আইনি কাঠামো তৈরি করা, তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান খাতটাকে আরও বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, যেটি আসলে গ্রাহকের জন্য ন্যায্য অধিকার। আমরা দেখেছি গ্রাহক শুধুমাত্র যে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বেশি মূল্য দিচ্ছে তাই নয়, গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ হচ্ছে, সেটি পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছে, তারা সেগুলোকে করবে সেটি প্রত্যাশা করছি। আমাদের 13 দফা সুপারিশ আছে, সেগুলো আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে প্রচারিত হবে, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম সরকারের কাছে আজকেই আমরা সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব, যার উপর ভিত্তি করে আমরা আমাদের অতি পরামর্শের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করার জন্য ভূমিকা রাখার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। আপনাদের যদি কোনো মন্তব্য, কমেন্ট, প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।